হ্যালো স্টুডেন্টস, সবাই ভালো আছো নিশ্চয়ই। আমরা আজকে অর্গানিক কেমিস্ট্রির যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিন। হ্যালো অ্যালকেন ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেন বলতে কি বোঝায়? দেখো, আমরা অ্যালকেনের কথা পড়েছি। অ্যালকেনের জেনারেল ফর্মুলা CnH2n+2। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অ্যাটম রিমুভ করে দিয়ে তার জায়গায় যদি একটি হ্যালোজেন বসিয়ে দেওয়া যায়, X হলো হ্যালোজেন, তখন যেটা তৈরি হয় সেটাই হলো অ্যালকাইল হ্যালাইড অর হ্যালো অ্যালকেন। অ্যালকেন জেনারেল ফর্মুলা CnH2n+2, এটা জানো তোমরা সবাই। ইথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এটসেট্রা। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অ্যাটম রিমুভ করলাম, ওই হাইড্রোজেন অ্যাটমের জায়গায় একটি হ্যালোজেন অ্যাটম বসিয়ে দেওয়া হলো, যেটা তৈরি হলো তাকে বলবো হ্যালো অ্যালকেন। এর জেনারেল ফর্মুলা আমরা এভাবে লিখতে পারি CnH2n+1X। এই CnH2n+1 এই পার্টটিকে বলা হবে অ্যালকাইল গ্রুপ। এই অ্যালকাইল গ্রুপকে আমরা, তোমরা জানো নিশ্চয়ই, এই অ্যালকাইল গ্রুপকে আমরা জেনারেলি R দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন কি জিনিস না, একটা অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অ্যাটম রিমুভ করা হলো এবং ওই হাইড্রোজেনের জায়গায় একটি হ্যালোজেন বসিয়ে দেওয়া হলো, যেটা তৈরি হবে সেটাই অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। জেনারেল ফর্মুলা এটা। এবং এই CnH2n+1 একে বলা হয় অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপকে আমরা R দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। আচ্ছা, হ্যালোজেন এটা তোমরা জানো সবাই। হ্যালোজেন আর বলার কিছু নেই। হ্যালোজেন বলতে আমরা এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের কথাই বলবো। বেশ, এবারে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টাইপস অফ হ্যালো অ্যালকেন। টাইপস, প্রথমে আমরা পড়ব মোনো হ্যালো অ্যালকেনের কথা। দেখো, আমরা এখানে তিনটে হ্যালো অ্যালকেন লেখা হয়েছে। দেখো, এটাতেও একটি হ্যালোজেন, এই মলিকিউলটিতে একটি হ্যালোজেন, এই মলিকিউলটিতেও একটি হ্যালোজেন। প্রত্যেকটি মলিকিউলে একটি করে হ্যালোজেন আছে, তাই এই হ্যালো অ্যালকেনগুলি মোনো হ্যালো অ্যালকেন। ঠিক আছে, এবার এই মোনো হ্যালো অ্যালকেনে দেখো, হ্যালোজেন যে কার্বনের সাথে কানেক্টেড সেই কার্বনটা একটা অ্যালকাইল গ্রুপের সাথে কানেক্টেড, তাই এটা 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন বা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেন যে কার্বনের সাথে কানেক্টেড সেই কার্বনটি দুটো অ্যালকাইল গ্রুপের সাথে কানেক্টেড রয়েছে, তাই এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেন যে কার্বনের সাথে কানেক্টেড সেই কার্বনটি তিনটে কার্বনের সাথে কানেক্টেড। হ্যালোজেন যে কার্বনের সাথে কানেক্টেড সেই কার্বনটি তিনটে অ্যালকাইল গ্রুপের সাথে কানেক্টেড, মানেই তিনটে কার্বনের সাথে কানেক্টেড, তাই এটা 3 ডিগ্রি। অর্থাৎ মোনো হ্যালো অ্যালকেনকে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি এভাবে ভাবতে পারি। প্রত্যেকটি মলিকিউলে দেখো একটি করে হ্যালোজেন রয়েছে। প্রত্যেকটি হ্যালো অ্যালকেন মলিকিউল, প্রত্যেকটিতে একটি করে হ্যালোজেন আছে, তাই এটা মোনো হ্যালো অ্যালকেন। এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। এই ডিগ্রিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। নেক্সট যেটা সেটা হলো ডাই হ্যালো অ্যালকেন। নাম শুনেই বোঝা যাচ্ছে ডাই হ্যালো অ্যালকেন মানে মলিকিউলটিতে দুটো হ্যালোজেন থাকবে। এই দুটো মলিকিউল দেখো, এটা একটা হ্যালো অ্যালকেন মলিকিউল, একটি মলিকিউলে দুটো হ্যালোজেন আছে, তাই এটা ডাই হ্যালো অ্যালকেন। একটি হ্যালো অ্যালকেন মলিকিউলে দুটো হ্যালোজেন রয়েছে, তাই এটা ডাই হ্যালো অ্যালকেন।
এই মলিকিউলটিতেও দুটো হ্যালোজেন রয়েছে, তাই এটাও ডাইহ্যালো অ্যালকেন। এবার এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো হ্যালোজেন অ্যাটমই একটি কার্বনের সাথে কানেক্টেড, এই দুটো হ্যালোজেন অ্যাটমই একটি কার্বনের সাথে কানেক্টেড। এই ধরনের হ্যালো অ্যালকেনকে, এই ধরনের ডাইহ্যালো অ্যালকেনকে আমরা বলবো জেমিনাল। ডাইহ্যালো অ্যালকেন মানে এখানে ডাইহ্যালো অ্যালকেন মানে দুটো হ্যালোজেন থাকবে, দুটো হ্যালোজেন যদি একটি কার্বনের সাথেই কানেক্টেড থাকে তাহলে তাকে আমরা ডাইহ্যালো অ্যালকেন, জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন বলবো। আর দুটো হ্যালোজেন যদি পাশাপাশি দুটো কার্বনের সাথে কানেক্টেড তাকে আমরা বলবো ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন। বোঝা গেছে নিশ্চয়ই? ডাইহ্যালো অ্যালকেনকে আমরা জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন বা ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন এই দুটো ভাগে ভাগ করব। দুটো হ্যালোজেন যদি পাশাপাশি দুটো কার্বনের সাথে কানেক্টেড থাকে তখন সেই ডাইহ্যালো অ্যালকেনকে আমরা বলবো ভিসিনাল ডাইহ্যালো অ্যালকেন। বেশ, এইবার ট্রাইহ্যালো অ্যালকেন। নাম শুনেই বোঝা যাচ্ছে ট্রাইহ্যালো অ্যালকেন মানে হ্যালো অ্যালকেনটিতে তিনটি হ্যালোজেন থাকবে। হ্যালো অ্যালকেনটিতে যদি তিনটি হ্যালোজেন থাকে তার জেনারেল ফর্মুলাকে এইভাবে লেখা যায়। এখানে এক্স বলতে আমরা জানি, এক্স বলতে ফ্লোরিন বা ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন হবে, CH Cl3, একে বলা হবে তোমার হ্যালো ফর্ম। এখানে হ্যালোজেন হিসেবে যখন ক্লোরিন রয়েছে একে বলবো ক্লোরোফর্ম। হ্যালোজেন হিসেবে যখন ব্রোমিন রয়েছে আমরা বলবো ব্রোমোফর্ম। হ্যালোজেন হিসেবে যখন আয়োডিন রয়েছে আমরা বলবো আয়োডোফর্ম। এই আয়োডোফর্মটা ভীষণ ইম্পর্টেন্ট, আমরা অর্গানিক কেমিস্ট্রিতে এই আয়োডোফর্মটা বারবার পাবো। কেমিক্যাল রিঅ্যাকশন রয়েছে এবং আইডেন্টিফিকেশনের জন্য এই আয়োডোফর্মটা, আইডেন্টিফিকেশন রিঅ্যাকশনেও আমরা আয়োডোফর্ম দেখতে পাবো। যাই হোক, ট্রাইহ্যালো অ্যালকেন মানে হ্যালো অ্যালকেনটিতে তিনটি হ্যালোজেন থাকবে। জেনারেল ফর্মুলা এইভাবে লিখেছি, হ্যালো অ্যালকেনটিতে তিনটে হ্যালোজেন রয়েছে। এবার হ্যালোজেন হিসেবে যখন ক্লোরিন থাকবে তখন আমরা তাকে বলবো ক্লোরোফর্ম। হ্যালোজেন হিসেবে যখন ব্রোমিন থাকবে তখন ট্রাইহ্যালো অ্যালকেনকে বলবো ব্রোমোফর্ম। হ্যালোজেন হিসেবে যখন ফ্লোরিন আয়োডিন অ্যাটম থাকবে তখন আমরা সেই হ্যালোফর্মকে বলবো আয়োডোফর্ম। এইভাবে আমরা ভাগ করে নিতে পারি। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে টেট্রাহ্যালো অ্যালকেন। টেট্রাহ্যালো অ্যালকেন নাম শুনেই বুঝতে পারছো যে হ্যালো অ্যালকেনটিতে চারখানা হ্যালোজেন থাকবে। টেট্রাহ্যালো অ্যালকেন মানে হ্যালোজেনটিতে চারখানা হ্যালোজেন থাকবে। জেনারেল ফর্মুলা CH4, কার্বনের সাথে চারটে হ্যালোজেন। একে আমরা কার্বন টেট্রাহ্যালাইড বলতে পারি। যেমন ধরো এক্সাম্পল হিসেবে যদি আমরা CCl4 নিই তাহলে আমরা মানে হ্যালোজেন হিসেবে যদি ক্লোরিন নিই আমরা বলবো কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন। দেখো CH4 এটা হলো মিথেন, একটি হাইড্রোজেন সরিয়ে একটি ক্লোরিন বসালাম, ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড। এরকম ভাবেই আলটিমেট চারটে হাইড্রোজেন সরিয়ে যদি চারটে ক্লোরিন বসিয়ে নিই টেট্রাক্লোরোমিথেন বলবো। বোঝা গেছে নিশ্চয়ই? আবার বলছি, মিথেন একটি হাইড্রোজেন সরালাম একটি ক্লোরিন বসালাম, একটি হাইড্রোজেন বের করা হলো একটি ক্লোরিন বসানো হলো, এটাকে বলবো ক্লোরোমিথেন। যদি এখান থেকে দুটো হাইড্রোজেন সরাই নিয়ে দুটো ক্লোরিন বসাই
ডাইক্লোরোমিথেন, যদি 3টে হাইড্রোজেন সরিয়ে দিই 3টে ক্লোরিন বসাই ট্রাইক্লোরোমিথেন, যদি 4টে হাইড্রোজেন সরিয়ে 4টে হ্যালোজেন বসাই টেট্রাক্লোরোমিথেন। তাই এটাকে আমরা টেট্রাক্লোরোমিথেন বলবো। নেক্সট, অ্যালাইলিক হ্যালাইড। অ্যালাইলিক হ্যালাইড কাকে বলে? এক্সাম্পল গুলো তোমরা লিখে নাও। এখানে আমরা 3টে এক্সাম্পল দিয়েছি। দেখো, ডাবল বন্ডেড কার্বনের ঠিক পাশের কার্বনটিতে হ্যালোজেন রয়েছে। ডাবল বন্ডেড কার্বনের ঠিক পাশের সিঙ্গেল বন্ডেড কার্বনটিতে হ্যালোজেন থাকলে তাকে আমরা অ্যালাইলিক হ্যালাইড বলবো। এখানেও দেখো, এটা ডাবল বন্ডেড কার্বন, ডাবল বন্ডেড কার্বনের পাশের সিঙ্গেল বন্ডেড কার্বনটিতে হ্যালোজেন রয়েছে, এটা অ্যালাইলিক হ্যালাইড। ডাবল বন্ডেড কার্বনের পাশের সিঙ্গেল বন্ডেড কার্বনটিতে হ্যালোজেন রয়েছে, অ্যালাইলিক হ্যালাইড। অ্যালাইলিক হ্যালাইড কাকে বলবো? ডাবল বন্ডেড কার্বনের পাশের কার্বনটি যেটি সিঙ্গেল বন্ডেড সেটাতে যদি হ্যালোজেন কানেক্টেড থাকে তখন আমরা তাকে বলবো অ্যালাইলিক হ্যালাইড। এই 3টে অ্যালাইলিক হ্যালাইড বোঝা গেছে নিশ্চয়ই। এখানেও দেখো, ডাবল বন্ডেড কার্বনের পাশের সিঙ্গেল বন্ডেড কার্বনটিতে হ্যালোজেন রয়েছে, অ্যালাইলিক হ্যালাইড। ডাবল বন্ডেড কার্বনের পাশের সিঙ্গেল বন্ডেড কার্বনটিতে হ্যালোজেন রয়েছে, অ্যালাইলিক হ্যালাইড। নেক্সট, ভিনাইলিক হ্যালাইড। দেখো, ডাবল বন্ডেড কার্বনেই হ্যালোজেন রয়েছে। হ্যালোজেন যদি ডাবল বন্ডেড কার্বনের সাথে কানেক্টেড থাকে তাকে আমরা ভিনাইলিক হ্যালাইড বলবো। হ্যালোজেন যদি ডাবল বন্ডেড কার্বনের সাথে কানেক্টেড থাকে তখন তাকে আমরা ভিনাইলিক হ্যালাইড বলবো। তাহলে ভিনাইল হ্যালাইড বা ভিনাইলিক হ্যালাইড কাকে বলবো? হ্যালোজেন যদি ডাবল বন্ডেড কার্বনের সাথে কানেক্টেড থাকে। এরপর আমরা দেখব বেনজাইলিক হ্যালাইড। বেনজাইলিক হ্যালাইড বেনজিনের সাথে কানেক্টেড কার্বনটিকে বেনজাইল কার্বন বলে। বেনজিনের সাথে কানেক্টেড এই কার্বনটিকে বেনজাইলিক কার্বন বলে। আর বেনজাইলিক কার্বনের সাথে হ্যালোজেন রয়েছে, তাই এটা হলো বেনজাইলিক হ্যালাইড। বেশ, এবার দেখো অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড বলতে, অ্যারাইল মানে বেনজিন রিং এর সাথে হ্যালোজেন যদি ডাইরেক্টলি কানেক্টেড থাকে, হ্যালোজেন বেনজিন রিং এর সাথে যদি ডাইরেক্টলি কানেক্টেড থাকে তখন আমরা তাকে বলবো অ্যারাইল হ্যালাইড। দেখো, বেনজিন রিং, হ্যালোজেন বেনজিন রিং এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড, একে আমরা বলবো অ্যারাইল হ্যালাইড। ব্যাস, মোটামুটি এইগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ হ্যালো অ্যালকেন বা ডিফারেন্ট টাইপস অফ অ্যালকাইল হ্যালাইড। আমাদের এই প্রত্যেকটি টাইপ ভীষণ ইম্পর্টেন্ট, যদিও আমরা মেনলি মোনো হ্যালো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড নিয়েই আমরা বেশি কাজ করব। আমাদের বেশি কাজ মোনো হ্যালো অ্যালকেন বা অ্যালকাইল হ্যালাইড নিয়েই হবে। মোনো সাবস্টিটিউটেড হ্যালো অ্যালকেন, মোনো সাবস্টিটিউটেড হ্যালো অ্যালকেন। দেখো, এখানে আমরা জাস্ট কয়েকটা হ্যালো অ্যালকেনের নাম দেখবো। যেমন সাপোজ এটা CH3 CH2 CH2 Br,
তিনটে কার্বন রয়েছে, প্রোপাইল ব্রোমাইড বলবো একে, বা যেহেতু এটা নর্মাল চেন একটা তাই এটাকে এন প্রোপাইল ব্রোমাইড বলা যাবে। এন তোমরা নেমিং আগেই করেছো, সুতরাং এখানে নোমেনক্লেচার নিয়ে আমরা ডিটেলস ডিসকাশন করব না, শুধু জাস্ট এক্সাম্পল হিসেবে কতগুলো দেওয়া হচ্ছে। দেখো কটা কার্বন রয়েছে, চারটে কার্বন। চারটে কার্বন থাকলে কি হয়, বিউটাইল ব্রোমাইড। এবার এটাকে মনে রাখতে হবে, এটাকে বলা হয় আইসো, এটাকে বলবো আইসো বিউটাইল ব্রোমাইড। বোঝা গেছে? চারটে কার্বন 1 2 3 4 চারটে কার্বন বিউটাইল ব্রোমাইড। যেহেতু এই গ্রুপ, এটাকে বলা হয় আইসো বিউটাইল ব্রোমাইড। এবার দেখো 1 2 3 4 5 পাঁচটা কার্বন রয়েছে পেন্টাইল, আর এটাকে বলা হয় নিওপেন্টাইল। পাঁচটা কার্বন তো অন্যভাবেও ওরিয়েন্টেড থাকতে পারে, তাই না? পাঁচটা কার্বন অন্যভাবেও অ্যারেঞ্জ থাকতে পারে। পাঁচটা কার্বনের অ্যারেঞ্জমেন্ট যখন এরকম হবে তখন আমরা তাকে নিওপেন্টাইল বলবো। পাঁচটা কার্বন রয়েছে বলে পেন্টাইল, আর পাঁচটা কার্বনের এইরকম অ্যারেঞ্জমেন্টটার জন্য একে আমরা নিওপেন্টাইল বলবো, নিওপেন্টাইল ক্লোরাইড। যাই হোক, এগুলো কতগুলো মনোসাবস্টিটিউটেড হ্যালো অ্যালকেনে। এবার আমরা আমাদের আসল জায়গায় শুরুতে আসবো, সেটা হচ্ছে প্রিপারেশন অফ মোনো হ্যালো অ্যালকেন। মোনো হ্যালো অ্যালকেন প্রিপারেশন। দেখো আমরা মেনলি যে সাবস্ট্রেট গুলো থেকে হ্যালো অ্যালকেন প্রিপেয়ার করব, প্রথমেই তোমরা যদি সেই সাবস্ট্রেট গুলোর নাম মনে রেখে দাও তাহলে রিঅ্যাকশন গুলো মনে রাখতেও সুবিধা হয়। আমরা যে সাবস্ট্রেট গুলো থেকে হ্যালো অ্যালকেন তৈরি করব, সেই সাবস্ট্রেট গুলো হলো নাম্বার 1 অ্যালকোহল, নাম্বার 2 অ্যালকেন, নাম্বার 3 অ্যালকিন। যাই হোক, মোনো হ্যালো অ্যালকেন হ্যালোজেন হিসেবে যখন ক্লোরিন থাকবে তখন আমরা তাকে ক্লোরো অ্যালকেন বলবো। আমরা প্রথমে ওই ক্লোরো অ্যালকেনের প্রিপারেশন দেখব, প্রিপারেশন অফ ক্লোরো অ্যালকেন। তাহলে আমরা হ্যালো অ্যালকেন হিসেবে আমরা প্রথমে পড়ব ক্লোরো অ্যালকেনের কথা। ক্লোরো অ্যালকেন আমরা প্রথম প্রিপেয়ার করব অ্যালকোহল থেকে। দেখো আচ্ছা, অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের OH গ্রুপটিকে সরিয়ে দিয়ে তার জায়গায় ক্লোরিন অ্যাটম বসাতে হবে। অ্যালকোহলের OH গ্রুপটিকে সরিয়ে দিয়ে OH গ্রুপের জায়গায় আমরা বসাবো ক্লোরিন অ্যাটম। এটা অ্যালকোহল থেকে হয়ে গেল ক্লোরো অ্যালকেন। এখন প্রশ্ন হচ্ছে, এই কনভার্সনটার জন্য আমরা কি কি রিএজেন্ট ইউজ করতে পারি? আমরা যে রিএজেন্টগুলো ইউজ করতে পারি সেটা হচ্ছে প্রথমত লুকাস রিএজেন্ট, নাম্বার 2 PCl3, PCl5, বা SOCl2। এই কনভার্সনগুলির মধ্যে এই কনভার্সনটার জন্য আমরা আইদার লুকাস রিএজেন্ট বা PCl3 বা PCl5 বা SOCl2 ইউজ করতে পারি। এদের মধ্যে SOCl2 হলো বেস্ট রিএজেন্ট। কেন SOCl2 বেস্ট রিএজেন্ট?
SOCl2 কেন বেস্ট রিয়েজেন্ট সেটা দেখতে গেলে আমাদের প্রথমে রিঅ্যাকশনটা একবার দেখতে হবে। অ্যালকোহল লিখলাম, SOCl2, অ্যালকোহলের OH গ্রুপ সরে গিয়ে এখানে একটি ক্লোরিন অ্যাটম বসবে, দেখো এই রিঅ্যাকশনটিতে ক্লোরোঅ্যালকেন তৈরি হওয়ার পাশাপাশি যে দুটো সাইড প্রোডাক্ট তৈরি হয়, দুটো সাইড প্রোডাক্টই গ্যাসিয়াস প্রোডাক্ট। যেহেতু এরা গ্যাসিয়াস প্রোডাক্ট, এরা রিঅ্যাকশন মিডিয়াম থেকে বাইরে বেরিয়ে যায়। রিঅ্যাকশনটিতে মেন প্রোডাক্ট ক্লোরোঅ্যালকেন, তার সাথে যে দুটো সাইড প্রোডাক্ট তৈরি হয় সেই সাইড প্রোডাক্ট দুটো যেহেতু গ্যাসিয়াস সাবস্টেন্স, তাই তারা রিঅ্যাকশন মিডিয়াম থেকে বেরিয়ে যায়। আর এরা রিঅ্যাকশন মিডিয়াম থেকে বেরিয়ে গেলে প্রথমত এটাকে পিওর ফর্মে পাওয়া যায়, দ্বিতীয়ত এরা বেরিয়ে যাওয়ার পরে এই রিঅ্যাকশনটা আরো ফাস্ট ফরওয়ার্ড হয়। অ্যাকর্ডিং টু লা স্যাটেলিয়ার প্রিন্সিপাল, রিঅ্যাকশন মিডিয়ামে কোনো রিঅ্যাকশনে যেগুলো প্রোডাক্ট ফর্ম হচ্ছে সেই প্রোডাক্টগুলো যদি রিঅ্যাকশন মিডিয়াম থেকে বেরিয়ে যেতে থাকে, তাহলে অ্যাকর্ডিং টু লা স্যাটেলিয়ার প্রিন্সিপাল রিঅ্যাকশনটা আরো ফাস্ট ফরওয়ার্ড হবে, রিঅ্যাকশনের স্পিড আরো বাড়বে। সেই কারণের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে হোয়াই SOCl2 ইজ বেস্ট রিএজেন্ট ফর দ্য কনভার্সন ফর প্রিপারেশন অফ ক্লোরোঅ্যালকেন ফ্রম অ্যালকোহল। রিজনটা কি? রিজনটা হচ্ছে that the side products SO2 and HCl, these side products are obtained as gaseous substance and they comes out from the reaction mixture. আচ্ছা, তাহলে এখানে আমরা এই কোশ্চেনটা তোমরা লিখে নিতে পারো যে SOCl2 that is thionyl chloride, thionyl chloride thionyl chloride is the best reagent for the preparation of chloroalkane from alcohol. Why? সেটা তোমরা লিখে নাও। অ্যানসারটা এরকম ভাবে লিখবো। অ্যানসারটা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে সাইড প্রোডাক্টগুলো গ্যাসিয়াস হওয়ার জন্য এরা বেরিয়ে যায় বলে একে পিওর ফর্মে পাওয়া যায়। দ্বিতীয়ত এরা যেহেতু বেরিয়ে যাচ্ছে তাই রিঅ্যাকশনটা আরো ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে। Thionyl chloride method for the preparation of chloroalkane from alcohol is preferred over other methods because the gaseous byproducts SO2 and HCl escape, leaving behind chloroalkane in almost pure state. বেশ, তাহলে এই চারটে রিএজেন্টের মধ্যে SOCl2 হলো বেস্ট রিএজেন্ট। তোমরা এই অ্যানসারটা লিখে নিও। এবার আসবো লুকাস রিএজেন্টের কথায়। লুকাস রিএজেন্ট বলতে কি বোঝায়? লুকাস রিএজেন্ট হলো HCl প্লাস অ্যানহাইড্রাস ZnCl2। লুকাস রিএজেন্ট হলো HCl প্লাস অ্যানহাইড্রাস ZnCl2। এই দুটো রিএজেন্টের ক্ষেত্রেও বলা যায় যে এই রিএজেন্টটা ইউজ করলে তুমি যে মেন প্রোডাক্টটা পাবে, এই রিএজেন্টটা ইউজ করলে সেই একই মেন প্রোডাক্ট একই পাওয়া যাবে, কিন্তু বাই প্রোডাক্টগুলো আলাদা হয়। অর্থাৎ তুমি PCl3 অ্যালকোহলের সাথে PCl3 রিঅ্যাকশন করালে এটা পাবে, আবার অ্যালকোহলের সাথে PCl5 এর রিঅ্যাকশনেও এটা পাবো। দুটোর ক্ষেত্রে মেন প্রোডাক্ট একই, কিন্তু বাই প্রোডাক্টগুলো আলাদা হয়। বাই প্রোডাক্টস আর ডিফারেন্ট। তো আমরা দেখব যখন আমরা এই প্রত্যেকটা রিএজেন্ট নিয়ে রিঅ্যাকশনগুলো যখন দেখব, তখন আমরা দেখব যে কেন এই দুটো রিএজেন্টের ক্ষেত্রে বাই প্রোডাক্টগুলো আলাদা হচ্ছে। এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমরা ইন্ডিভিজুয়ালি এর সাথে এর রিঅ্যাকশন মেকানিজম, এর সাথে এর এবং এর সাথে এর, প্রত্যেকের সাথে প্রত্যেকের রিঅ্যাকশন মেকানিজম এবং প্রত্যেকটা রিঅ্যাকশন ডিটেইল স্টাডি করব। প্রথমে অ্যালকোহলের সাথে লুকাস রিএজেন্ট। অ্যালকোহল প্লাস লুকাস রিএজেন্ট। ভাই একটু বন্ধ করতে। প্রথমে অ্যালকোহলের সাথে লুকাস রিএজেন্ট। অ্যালকোহল
আচ্ছা, লুকাস রিএজেন্ট পড়লাম। লুকাস রিএজেন্ট কি? লুকাস রিএজেন্ট হচ্ছে HCl প্লাস অ্যানহাইড্রাস ZnCl2। HCl এবং অ্যানহাইড্রাস ZnCl2 এদের মিক্সচারকে লুকাস রিএজেন্ট বলে। দেখো, আর হলো অ্যালকাইল গ্রুপ, অক্সিজেন, কার্বন, এখানে কার্বন, এটা কার্বন অক্সিজেন বন্ড, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, বন্ডের ইলেকট্রন ডেনসিটি টেনে নেয়, তাই এখানে মাইনাস চার্জ, এখানে প্লাস চার্জ হয়। HCl, ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ক্লোরিন বন্ডের ইলেকট্রন টেনে নিয়েছে, ক্লোরিনের মাথায় মাইনাস, এর মাথায় প্লাস। এবারে কাজ কি? এর প্লাসের সাথে এর মাইনাস এবং এই প্লাসের সাথে এই মাইনাস, বোঝা গেছে? এর প্লাসের সাথে এর মাইনাস, এর প্লাসের সাথে এর মাইনাস, তাহলে প্রোডাক্ট হবে RCl প্লাস H2। এটা কিন্তু মেকানিজম নয়, এটা হচ্ছে আমরা রিঅ্যাকশনটাকে এইভাবে মনে রাখতে পারি। এখানে প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে রিঅ্যাকশনটা তো এর সাথে এর হচ্ছে, অ্যালকোহলের সাথে HCl এর রিঅ্যাকশনে ক্লোরোঅ্যালকেন তৈরি হচ্ছে, বা আমরা অন্যভাবে ভাবতে পারি যে আমরা অ্যালকোহল থেকে ক্লোরোঅ্যালকেন তৈরি করতে চাই, OH গ্রুপটাকে সরিয়ে এখানে ক্লোরিন বসাতে হবে, আর OH গ্রুপটাকে সরিয়ে যে ক্লোরিনটা এখানে বসাচ্ছি সেই ক্লোরিনটা সাপ্লাই করছে HCl। তাহলে অ্যানহাইড্রাস ZnCl2 এর ফাংশনটা কি? আমরা অ্যানহাইড্রাস ZnCl2 এর ফাংশনটা এবার দেখব। অ্যানহাইড্রাস ZnCl2 এর ফাংশন দেখতে গেলে আমাদের একটু রিঅ্যাকশন মেকানিজমটা দেখতে হবে। তো নেক্সট যেটা দেখব, ফাংশন অফ অ্যানহাইড্রাস ZnCl2। দেখো, এটা কার্বন অক্সিজেন বন্ড, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ও বন্ডের ইলেকট্রনগুলো টেনে নিয়েছে, বন্ডের ইলেকট্রন টেনে নেওয়ার ফলে ও হয়ে গেছে নেগেটিভ চার্জ। আবার অক্সিজেন যেহেতু বন্ডের ইলেকট্রন টেনে নিয়েছে তাই বন্ড উইক হয়ে গেছে, তাই বন্ড উইক হয়ে গেলে এই বন্ড ভেঙে পড়বে, বন্ড ভেঙে পড়লে OH মাইনাস বেরিয়ে আসবে। যেহেতু OH মাইনাস বেরিয়ে আসে, আমরা OH মাইনাসকে লিভিং গ্রুপ বলতে পারি। কার্বন অক্সিজেন, এটা কার্বন অক্সিজেন বন্ড, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই বন্ডের ইলেকট্রন টেনে নেয়, তাই অক্সিজেন নেগেটিভ চার্জ হয়। আবার অক্সিজেন যেহেতু ইলেকট্রন টেনে নিয়েছে নিজের দিকে, তাই এই বন্ডটা উইক হয়ে পড়েছে, বন্ড উইক হয়ে পড়লে এই বন্ড ভেঙে পড়বে, বন্ড ভেঙে পড়লে OH মাইনাস বেরিয়ে যাবে। OH মাইনাস যেহেতু বেরিয়ে যায়, OH মাইনাসকে আমরা লিভিং গ্রুপ বলবো। এখন কথা হচ্ছে, কেউ OH মাইনাস লিভিং গ্রুপ, সে বেরিয়ে যাচ্ছে, এখন বেরিয়ে যাওয়ার পর কেউ যদি ভীষণ রকম আনস্টেবল হয়ে যায়, তাহলে সে কি বেরিয়ে যেতে চায়? চায় না। ব্যাপারটা দেখো, আমরা জানি OH মাইনাস হচ্ছে একটা স্ট্রং বেস, তাই তো? আমরা জানি OH, NaOH, KOH, এটা তো স্ট্রং বেস, তার মানে OH মাইনাস স্ট্রং বেস। স্ট্রং বেস মানে হাইলি রিঅ্যাক্টিভ, খুব স্বাভাবিক যে খুব স্ট্রং বেস হবে সে হাইলি রিঅ্যাক্টিভ। হাইলি রিঅ্যাক্টিভ কারা হয়? যারা হাইলি রিঅ্যাক্টিভ হয় তাদের স্টেবিলিটি ভীষণ কম, তার মানে এর স্টেবিলিটি ভীষণ কম। হাইলি রিঅ্যাক্টিভ মানে লেস স্টেবল। অর্থাৎ OH মাইনাসের স্টেবিলিটি ভীষণ কম। এই OH যখন OH মাইনাস হয়ে বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পর ওর স্টেবিলিটি যদি ভীষণ কমে যায়, তাহলে ও কি বেরিয়ে আসতে চাইবে? বেরিয়ে আসতে চাইবে না। বন্ড ভেঙে গেলে OH মাইনাস বেরিয়ে আসছে, কিন্তু OH মাইনাসের স্টেবিলিটি তো ভীষণ কম। যেহেতু ওর স্টেবিলিটি ভীষণ কম, ও নিশ্চয়ই বেরিয়ে আসতে চাইবে না। যেহেতু ও বেরিয়ে আসতে চাইবে না, তার মানে ও খুব পুয়ার লিভিং গ্রুপ। আর যেহেতু এ পুয়ার লিভিং গ্রুপ, এ বেরিয়ে আসতে চায় না, একে এই বের করে আনার কাজটা করে থাকে অ্যানহাইড্রাস ZnCl2। বোঝা গেছে নিশ্চয় যে OH মাইনাস পুয়ার লিভিং গ্রুপ, OH মাইনাস সহজে বেরিয়ে আসতে চায় না, একে বের করে আনার কাজটা করে থাকে অ্যানহাইড্রাস ZnCl2।
কিভাবে করে থাকে সেটা আমরা দেখব। বেশ, দেখো anhydrous ZnCl2 helps to remove OH minus. How? কিভাবে? দেখো এটার জন্য আমাদের এবার মেকানিজম দেখতে হবে। এই অ্যানহাইড্রাস ZnCl2 আসলে একটি লুইস অ্যাসিড। অ্যানহাইড্রাস ZnCl2 একটি লুইস অ্যাসিড। তোমরা জানো নিশ্চয়ই লুইস অ্যাসিড কাকে বলে। লুইস অ্যাসিড হলো তারা যারা ইলেকট্রন পেয়ার ক্যাপচার করে। অ্যানহাইড্রাস ZnCl2 লুইস অ্যাসিড ও অক্সিজেনের ইলেকট্রন পেয়ার ক্যাপচার করলো। অবস্থাটা কি রকম দাঁড়াবে? ROH ZnCl2। এবার অক্সিজেন তার ইলেকট্রন ডেনসিটি জিঙ্ককে দিয়েছে। এটা তো লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড হওয়ার জন্য অক্সিজেনের ইলেকট্রন পেয়ার ক্যাপচার করেছে জিঙ্ক। অক্সিজেন তার ইলেকট্রন পেয়ার জিঙ্ককে দিয়েছে, তাই অক্সিজেন হয়েছে প্লাস চার্জ। অন্যদিকে জিঙ্ক ইলেকট্রন পেয়ার ক্যাপচার করেছে বলে মাইনাস। এইবার দেখো এখানে অক্সিজেন নিউট্রাল ছিল। এই নিউট্রাল অক্সিজেন এই বন্ড থেকে যত ইলেকট্রন টেনে নেবে, এখানে অক্সিজেন পজিটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অর্থাৎ এর ইলেকট্রনের ঘাটতি রয়েছে, তাই স্বাভাবিকভাবে এ আরো বেশি করে ইলেকট্রন টেনে নিতে থাকবে। এই অক্সিজেন এই বন্ড থেকে যতখানি ইলেকট্রন টানছে, এই অক্সিজেন এই বন্ড থেকে আরো বেশি করে ইলেকট্রন টানছে, যেহেতু এই অক্সিজেন ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এবার এই অক্সিজেন বেশি করে ইলেকট্রন টানলে এই বন্ডটা বেশি উইক হবে। এই বন্ডটা বেশি উইক হলে এই বন্ডটাই তাড়াতাড়ি ভাঙবে, অর্থাৎ এই বন্ডটা ভাঙতে সময় লাগবে, কিন্তু এই বন্ড ভেঙে পড়বে তাড়াতাড়ি। তাছাড়া দেখো এই বন্ডটা যখন ভাঙে অক্সিজেনটা মাইনাস চার্জ হয়ে OH মাইনাস হয়ে বেরোয়। আর OH মাইনাস যেহেতু স্টেবিলিটি তার ভীষণ কম, ও বেরোতে চায় না। কিন্তু এখানে তো অক্সিজেন পজিটিভ চার্জ হয়ে আছে। ও যখন এই বন্ডের ইলেকট্রনগুলো টেনে নেবে, ও পজিটিভ চার্জ থেকে নিউট্রাল হবে, নেগেটিভ চার্জ হবে না। তার মানে এই বন্ড ভেঙে যখন এটা বেরিয়ে যাবে, অক্সিজেন তখন নিউট্রাল হয়ে বেরিয়ে যাবে। এই বন্ড ভেঙে যখন OH বেরিয়ে যাচ্ছিল, OH মাইনাস হয়ে বেরোচ্ছিল, কিন্তু এই বন্ড ভেঙে যখন এই OH বেরোচ্ছে, তখন এই OH যেহেতু অলরেডি পজিটিভ চার্জ রয়েছে, তাইও নিউট্রাল হয়ে বেরোচ্ছে। যেহেতু তাহলে খুব স্বাভাবিক, যেহেতু এ বেরোনোর সময় যদি নিউট্রাল হয়ে বেরোতে পারে, ওর বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকবে। এখানেও পজিটিভ চার্জ হয়ে আছে, বন্ড ভেঙেও যখন বেরোচ্ছে ও নিউট্রাল হয়ে বেরোচ্ছে, চার্জ থেকে নিউট্রাল হচ্ছে, তার মানে তো ওর স্টেবিলিটিটা বাড়ছে, সেই জন্য ওর বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা এর বেশি হবে। আর এর বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সিটাকে বাড়িয়ে দিল কে? অ্যানহাইড্রাস ZnCl2। তাহলে এটা হলো R প্লাস প্লাস ZnCl2OH মাইনাসটা। এই জায়গাটা নিশ্চয়ই বোঝা গেছে তোমাদের। অক্সিজেন ইলেকট্রন ডেনসিটি দিয়েছে, তাই এই অক্সিজেন হয়ে গেছে পজিটিভ চার্জ। এবার এই দুটোকে কম্পেয়ার করো। এই অক্সিজেন নিউট্রাল, এই অক্সিজেন ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এই অক্সিজেন নিউট্রাল, তাই এখান থেকে যতটা ইলেকট্রন টানবে, এই অক্সিজেন ইলেকট্রন ডেফিসিয়েন্ট হওয়ার জন্য এই বন্ড থেকে আরো বেশি ইলেকট্রন টানবে। ফলে এই বন্ডটা যতটা উইক হবে, এই বন্ডটা আরো বেশি উইক হয়ে পড়বে, এই বন্ডটা আরো তাড়াতাড়ি ভেঙে পড়বে। আর এই বন্ডটা যখন ভেঙে পড়বে, অক্সিজেন এই বন্ডের ইলেকট্রনগুলো টেনে নিয়ে এই বন্ডটাকে যখন ভেঙে যাবে, এই অক্সিজেনটা কিন্তু নিউট্রাল হয়ে বেরোবে। যেহেতু এই চার্জ অক্সিজেনটা নিউট্রাল হয়ে বেরোচ্ছে এক্ষেত্রে, তাই এর বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি।
চার্জড অক্সিজেন নিউট্রাল হয়ে বেরোচ্ছে, তার মানে তার স্টেবিলিটিটা অনেক বাড়ছে, সেই জন্য ওর বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি বেশি। বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি মানে বেশি, মানে ও খুব ভালো লিভিং গ্রুপ। আর যেহেতু ও ভালো লিভিং গ্রুপ, ওকে এই ভালো লিভিং গ্রুপে কনভার্ট করলো কে? ZnCl2। তো এই হচ্ছে ব্যাপার। এবার এখান থেকে যেটা হয় সেটা এই দিকটা মুছে দিই, এটাই লিখছি R প্লাস ZnCl2 OH। বেশ, এবার দেখো অ্যানহাইড্রাস ZnCl2 এর সঙ্গে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে HCl। আর HCl মানে আমরা জানি যে ক্লোরিন বেশি, HCl মানে H প্লাস Cl মাইনাস। এবার HCl মাইনাস Cl মাইনাস R প্লাসের সাথে কম্বাইন করবে, R প্লাস প্লাস মাইনাস, তাহলে R প্লাসের সঙ্গে Cl মাইনাস কম্বাইন করলো RCl। এখানে দেখো এবার এর গল্পটা দেখো, ZnCl2 OH, সরি এর গল্পটা দেখো। এ যেহেতু লুইস অ্যাসিড ছিল, ও অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন পেয়ার নিয়েছিল, এই অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন পেয়ার নিয়ে নেগেটিভ চার্জ হয়ে গেছে। কিন্তু এটা তো একটা মেটাল, এর তো ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, এর তো এই নেগেটিভ চার্জটা সহ্য করার ক্ষমতা নেই। অর্থাৎ এর লুইস অ্যাসিড ক্যারেক্টারটার জন্য ইলেকট্রন পেয়ার নিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু নিয়ে নেওয়ার পরে ও দেখছে যে ইলেকট্রন পেয়ারটা নিয়ে নেওয়ার পরে আমার মাথায় নেগেটিভ চার্জ চলে এসেছে, আর এই নেগেটিভ চার্জটাকে আমি সহ্য করতে পারছি না, কারণ আমার ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম। তাই জিঙ্ক এই নেগেটিভ চার্জটা থেকে আবার নিউট্রাল হয়ে যেতে চাইবে। খুব স্বাভাবিক, যে কোনো চার্জ পার্টিকেল সবসময় নিউট্রাল হতে চায়। তো এ নিউট্রাল হতে চাওয়ার জন্য কি করবে, এ জিঙ্ক অক্সিজেনের কাছ থেকে যে ইলেকট্রন পেয়ার নিয়েছিল, ও অক্সিজেনকে বলবে তুমি তোমার ইলেকট্রন পেয়ার নিয়ে বেরিয়ে যাও। আর এই এ তখন OH মাইনাস হয়ে বেরোবে, আর এই OH মাইনাস সঙ্গে সঙ্গে H প্লাসকে পেয়ে গিয়ে ওয়াটার তৈরি করবে। অর্থাৎ এই H প্লাস কম্বাইন করলো OH এর সাথে, তৈরি হলো ওয়াটার। ZnCl2টা আবার ফ্রি হয়ে গেল, আবার অন্য একটা মানে অন্য মলিকুলের রিঅ্যাকশনের ক্ষেত্রে অ্যাক্সেলারেশনের কাজ করলো, এই ক্যাটালিস্টের কাজ করলো, রিঅ্যাকশনটাকে অ্যাক্সেলারেট করলো। বোঝা গেছে ব্যাপারটা? আবার বলছি, ZnCl2 এখানে কি দেখেছি, ZnCl2 হচ্ছে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড হওয়ার জন্য অক্সিজেনের ইলেকট্রন পেয়ার ক্যাপচার করেছে, কিন্তু ইলেকট্রন পেয়ার ক্যাপচার করার পর তো নেগেটিভ চার্জ হয়ে গেছে। আর এটা একটা মেটাল, মেটাল তো নেগেটিভ চার্জটা সহ্যই করতে পারছে না, যেহেতু এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম। এ যেহেতু একটা মেটাল, এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, এই নেগেটিভ চার্জটা সহ্যই করতে পারছে না। এবার এ যখন এর নেগেটিভ চার্জটা সহ্য করতে পারছে না, এ আবার ওই নেগেটিভ চার্জ থেকে নিউট্রাল হতে চাইবে। নিউট্রাল হওয়ার জন্য ও অক্সিজেনকে বলবে আমি তোমার কাছ থেকে যে ইলেকট্রন নিয়েছি তোমাকে ফিরিয়ে দিচ্ছি, তুমি তোমার ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাও। তাই OH যখন ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাবে, OH মাইনাস হয়ে ও সঙ্গে সঙ্গেই তার কাছে পেয়ে যাবে H প্লাসকে, তখন OH মাইনাস আর H প্লাস মিলে তৈরি হবে ওয়াটার। তো এই হচ্ছে মেকানিজম। যদিও রিঅ্যাকশনের আমাদের এক্সামের জন্য মেকানিজম মনে রাখার কোনো দরকার নেই। যদি কারো মনে হয় যে এই মেকানিজমটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে বা মনে না রাখলেও চলবে, মনে রাখার দরকার নেই, শুধু রিঅ্যাকশনটা মনে রাখবে। তাহলে এখানে আমরা অ্যানহাইড্রাস ZnCl2 এর ফাংশন দেখলাম। অ্যানহাইড্রাস ZnCl2 এর ফাংশন কি? প্রথম ফাংশন যেটা দেখলাম যে OH একটা খুব পুয়ার লিভিং গ্রুপ, ওর বেরিয়ে আসার টেন্ডেন্সিটা খুব কম, একে বেরিয়ে আসার কাজে হেল্প করে অ্যানহাইড্রাস ZnCl2। অর্থাৎ অ্যানহাইড্রাস ZnCl2 একে গুড লিভিং গ্রুপে কনভার্ট করে। এছাড়াও অ্যানহাইড্রাস ZnCl2 এর আরেকটা ফাংশন আছে, সেটা কি? এই অ্যানহাইড্রাস ZnCl2 প্রোডাক্ট হিসেবে যে ওয়াটার তৈরি হয়েছে, এই ওয়াটারটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। এই যখন ওয়াটারটাকে যদি অ্যাবজর্ব করে নেয়, তাহলে অ্যাকর্ডিং টু লা সার্টেলিয়ার প্রিন্সিপাল রিঅ্যাকশনটা ফাস্ট ফরওয়ার্ড হবে, রিঅ্যাকশনের স্পিডটা বাড়বে। তাহলে এখানে দুটো ফাংশন, ইট acts as Lewis acid and captures electron density from the oxygen and converts it to a good living group. Second, it absorbs water and according to La Satillier principle, the reaction move faster towards the forward direction. ব্যাস এই দুটো আমরা লিখে নেব, ফাংশন অফ অ্যানহাইড্রাস ZnCl2। Function of anhydrous ZnCl2 acts as Lewis acid, captures electron density from hydroxyl oxygen and providing a better living group
for the reaction. Second option acts as dehydrating agent and increases the rate of the forward reaction. এটা যেহেতু ডিহাইড্রেটিং এজেন্ট, এই ওয়াটারটাকে অ্যাবজর্ব করে নেয়, ওয়াটারটাকে অ্যাবজর্ব করে নেওয়া হলে অ্যাকর্ডিং টু লা সেটেলিয়ার প্রিন্সিপাল রিঅ্যাকশনটা আরো ফাস্ট ফরওয়ার্ড হয়। এটাই হচ্ছে অ্যানহাইড্রাস ZnCl2। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই রিঅ্যাকশনটা আমরা দেখলাম, রিঅ্যাকশন মেকানিজমটা যখন দেখানো হয়েছিল, এটা মুছে দিই, তোমরা এটা লিখে নিও। দেখো, আমরা যখন রিঅ্যাকশন মেকানিজমটা আমরা এরকম ভাবে দেখেছি, প্লাস ZnCl2, অক্সিজেন ইলেকট্রন ডেনসিটি দিয়েছে, আর OH, ZnCl2 মাইনাস হয়েছে। নেক্সট স্টেপে এই বন্ড এদিকে ভেঙেছিল, তৈরি হয়েছিল R প্লাস প্লাস OH, ZnCl2 মাইনাস। দেখো, এই রিঅ্যাকশনটি, এই রিঅ্যাকশন মেকানিজমে আমরা দেখেছি একটি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, তাই না? তাই রিঅ্যাকশনটিতে একটি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছিল এবং নেক্সট স্টেপে HCl, H প্লাস Cl মাইনাসে ব্রেক করে এই Cl মাইনাস তাকে অ্যাটাক করেছিল, অর্থাৎ রিঅ্যাকশনটা SN1 মেকানিজম ফলো করেছিল। তোমরা SN1 SN2 রিঅ্যাকশন পড়েছো, সেখানে এটা দেখেছো, এটুকু মনে রাখ, এটুকু তোমাদের মনে আছে নিশ্চয়ই যে SN1 রিঅ্যাকশন কার্বোক্যাটায়ন ফর্মেশনের মধ্যে দিয়ে যায়। আমরা ক্লাস 11 এ SN1 SN2 করেছি, সেখানে দেখেছি যে SN1 রিঅ্যাকশন কার্বোক্যাটায়ন ফর্মেশনের মধ্যে দিয়ে যায়। যেহেতু এই রিঅ্যাকশনটিতে একটি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে এবং পরের স্টেপে Cl মাইনাস নেগেটিভলি চার্জ স্পিসিস ইলেকট্রন রিচ দ্যাট ইজ নিউক্লিওফাইল একে অ্যাটাক করে RCl ফর্ম করেছে, তাই বলতে পারি এটা একটা SN1 রিঅ্যাকশন। আমরা জানি SN1 রিঅ্যাকশন কার্বোক্যাটায়ন ফর্মেশনের মধ্যে দিয়ে যায়, এই রিঅ্যাকশনটিতেও কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, তার মানে এটা SN1 মেকানিজম ফলো করছে। বেশ, এটা SN1 মেকানিজম ফলো করছে। আমরা এটা জানি যে SN1 মেকানিজমের ক্ষেত্রে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হয়, রিঅ্যাকশনের রেট তত ফাস্ট হয়, তাই তো? SN1 রিঅ্যাকশন কার্বোক্যাটায়ন ফর্মেশনের মধ্য দিয়ে যায়, আর ওই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে, রিঅ্যাকশনের রেট তত ফাস্ট হবে। বেশ, আমরা এবার দেখো এই কনসেপ্টটার উপরে আমরা নেক্সট যে টপিকটা দেখব সেটা হচ্ছে অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি। অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি খুব দেখো, এবার এখানে আমরা তিনটে অ্যালকোহল লেখা হয়েছে। অ্যালকোহলের OH গ্রুপ যে কার্বনের সাথে কানেক্টেড, সেই কার্বন একটা কার্বনের সাথে কানেক্টেড, এটা 1 ডিগ্রি। অ্যালকোহলের OH গ্রুপ যে কার্বনের সাথে কানেক্টেড, সেই কার্বন দুটো কার্বনের সাথে কানেক্টেড, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। এবারে তুমি ওই মেকানিজমটা কনসিডার করো। অ্যানহাইড্রাস ZnCl2 যখন দেওয়া হয়, অ্যানহাইড্রাস ZnCl2 দেওয়া হয়েছে, এটা লুইস অ্যাসিড, অক্সিজেন লুইস অ্যাসিড হওয়ার জন্য অক্সিজেনের ইলেকট্রন ডেনসিটি ক্যাপচার করেছে, অক্সিজেন নিজের ইলেকট্রন ডেনসিটি একে দিয়ে দিয়েছে বলে প্লাস হয়েছে, ফলে বন্ড এদিকে ভেঙেছে, তৈরি হয়েছে এই কার্বোক্যাটায়নটা। এখানেও একই ঘটনা, অ্যানহাইড্রাস ZnCl2 এর লুইস অ্যাসিড অক্সিজেনের ইলেকট্রন পেয়ার ক্যাপচার করলো, অক্সিজেন নিজের ইলেকট্রন ডেনসিটি একে দিয়েছে, তাই অক্সিজেন প্লাস হবে, বন্ড এদিকে ভাঙবে, তৈরি হবে এই কার্বোক্যাটায়নটা। এর ক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা হচ্ছে এটা। এবারে এই তিনটে কার্বোক্যাটায়নের মধ্যে এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। তোমরা জানো যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে বেশি, তার থেকে কম স্টেবল 2 ডিগ্রি, সব থেকে কম স্টেবল 1 ডিগ্রি, এর স্টেবিলিটি সব থেকে বেশি। তাই এই তিনটে অ্যালকোহলের মধ্যে এই অ্যালকোহলটা সব থেকে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করেছে, আর যে অ্যালকোহলের কোরেসপন্ডিং কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল হয়, সেই অ্যালকোহলটাই সব থেকে বেশি রিঅ্যাক্টিভ। এটা আমরা SN1 এ পড়েছি যে কোনো একটা সাবস্ট্রেট, যে সাবস্ট্রেটটির কোরেসপন্ডিং কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল, সেই সাবস্ট্রেটটাই সব থেকে বেশি রিঅ্যাক্টিভ। বোঝা গেছে? তার মানে যেহেতু এ সব থেকে বেশি স্টেবল, তাই এর কোরেসপন্ডিং এই 3 ডিগ্রি অ্যালকোহল সব থেকে বেশি রিঅ্যাক্টিভ।
তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, অর্থাৎ রিঅ্যাক্টিভিটি অর্ডারটা হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। বোঝা গেছে? দেখো এই অ্যালকোহল থেকে এই কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, এই অ্যালকোহল থেকে এই কার্বোক্যাটায়ন, এই অ্যালকোহল থেকে এই কার্বোক্যাটায়ন। এদের মধ্যে এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে বেশি, তার এটার যেহেতু স্টেবিলিটি সব থেকে বেশি, মানে এর এটাতে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি সব থেকে বেশি, এর এটাতে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি সব থেকে বেশি, এর এটাতে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি তার থেকে কম, এর এটাতে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি আরো কম। তার মানে এই রিঅ্যাকশনের রেটটাই তো সব থেকে বেশি হচ্ছে, তাই এর রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, তাই 3 ডিগ্রি অ্যালকোহল সব থেকে বেশি রিঅ্যাক্টিভ। তোমাদের এই অর্ডারটা মনে রাখতে হবে এবং এর কারণটাও মনে রাখতে হবে। এটা তোমরা নিশ্চয়ই লিখে নিতে পারো যে গ্রেটার দ্য স্টেবিলিটি, আচ্ছা এইভাবে লিখে না যে রিঅ্যাকশন proceeds through SN1 greater the stability of carbocation, greater the stability of carbocation, faster higher is the rate of the reaction. Greater the stability of carbocation, higher is the rate of the reaction. অর্থাৎ এর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে বেশি, তাই এর যেহেতু এর থেকে প্রডিউস হওয়া কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে বেশি, তাই এর রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি। অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তো এই হচ্ছে লুকাস রিএজেন্টের সাথে অ্যালকোহলের রিঅ্যাকশনের ডিটেইল স্টাডি। এখানে তোমাদের একটা কথা বলা যেতে পারে যে মনে রাখতে পারো, এটা নোট করে নিও যে 3 ধরনের অ্যালকোহলের মধ্যে আমরা দেখলাম তো এই অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি। যেহেতু এই অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি হয়, সেই কারণে দেখা যায় এই অ্যালকোহলের ক্ষেত্রে অ্যানহাইড্রাস ZnCl2 এর হেল্পটা প্রয়োজন হয় না। এই অ্যালকোহলটার ক্ষেত্রে অ্যানহাইড্রাস ZnCl2 এর হেল্প প্রয়োজন হয় না, তাই 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অ্যানহাইড্রাস ZnCl2 না নিয়ে আমরা যদি কনসেন্ট্রেটেড HCl নিয়ে কাজ করি তাহলেও হয়ে যায়। অ্যানহাইড্রাস ZnCl2 এর ফাংশন কি ছিল? অ্যানহাইড্রাস ZnCl2 এর ফাংশন ছিল যে এই লিভিং গ্রুপটাকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করা। এই লিভিং গ্রুপটাকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করা মানে এর রিঅ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দেওয়া, তাই তো? এ যত ভালো লিভিং গ্রুপে কনভার্ট হবে, এ তত তাড়াতাড়ি বেরোবে, এ যত তাড়াতাড়ি বেরোবে এর রিঅ্যাক্টিভিটি তত বেশি হবে। অ্যানহাইড্রাস ZnCl2 এর ফাংশন ছিল এটাকে তাড়াতাড়ি করে বের করা। তার মানেই তো আমরা বলতে পারি অ্যানহাইড্রাস ZnCl2 এর ফাংশন ছিল অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটিটাকে বাড়ানো। এ এত বেশি, এই 3 জনের মধ্যে এই রিঅ্যাক্টিভিটি যেহেতু সব থেকে বেশি, তাই এর ক্ষেত্রে আমাদের অ্যানহাইড্রাস ZnCl2 এর হেল্পটা প্রয়োজন হয় না। অ্যানহাইড্রাস ZnCl2 ইউজ না করে যদি কনসেন্ট্রেটেড HCl ইউজ করি তাহলেও কাজ হয়ে যায়। মনে রাখতে পারো ইনফরমেশনটা, মনে না রাখলেও চলবে। বেশ, এরপরে আমরা নেক্সট ক্লাস, আজ এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা অ্যালকোহলের সাথে PCl3, PCl5 এবং SOCl2 কিভাবে রিঅ্যাকশন করে সেই রিঅ্যাকশন মেকানিজমগুলি দেখব। তোমাদের যদি ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।